আপনি একদিন ভোট বিক্রি করবেন, তারা 5 বছর ধরে নির্যাতন করবে, বললেন হাসনাত। ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশো, ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চায়, বলছেন ফয়জুল করিম। জানাবো, মুরাদনগরে মা ছেলে মেয়েকে হত্যার পরিকল্পনা আগের রাতে, বাড়িঘর ছেড়ে পালিয়েছে পুরুষ। এবং সর্বশেষ জানাবো, জিএম কাদেরকে গ্রেপ্তার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন, বললেন রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনি একদিন ভোট বিক্রি করবেন, তারা 5 বছর ধরে নির্যাতন করবে, বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশের ভোটাররা 200 টাকায় ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না। আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা 5 বছর ধরে নির্যাতন করবে। সেই জন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন। সার্জিস আলমকে অটো আরির যোগ্য সন্তান উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানে যার যে অবদান রয়েছে, পরবর্তীতে অটোয়ারি উপজেলার প্রতি উনার যে আত্মত্যাগ, সবসময় অটোয়ারি নিয়ে ওনার চিন্তা ভাবনা। আমরা বিশ্বাস করি, আপনারা যদি সার্জিস আলমকে আগলে রাখেন, সার্জিসের হাতকে শক্তিশালী করেন, এই অটোয়ারি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের প্রত্যাশা দেশটাকে আমরা নতুন করে ইনসাফের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে গড়ে তুলব। চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছিলেন, তারা মিলে এই নতুন রাজনৈতিক আপনাদের সাথে নিতে জনগণের কথা বলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চাই। সার্জিস আলমকে এলাকার গর্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সার্জিস আলম শুধু অটোয়ারির নয়, তিনি এখন সারা বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছেন। তাকে উত্তর অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। উত্তর অঞ্চলে মানুষ দীর্ঘদিন বৈষম্য ও অবহেলার শিকার। ফ্যাসিস্টের পতনের পরে নতুন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক আবার শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এজন্যই গণ অভ্যুত্থান করেছিলাম? শুধু অটোয়ারি নয়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটা বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলব। ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশো, ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই, বলছেন ফয়জুল করিম। জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করতে পারলে দেশের শরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে সেসব কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, আমাদের শরিয়া, আমাদের দর্শন, আমাদের কোরআন ও হাদিসে দেওয়া আছে। এখনকার কোনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন আছে কিনা? খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আফগানের মধ্যে আপনি দেখতে পারেন সেখানে শরিয়া অনেক বেশি পালন করা হচ্ছে। আবার পাল্টা প্রশ্ন করেন খালেদ মহিউদ্দিন, আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান? জবাবে ফয়জুল করিম বলেন, হ্যাঁ, বানাতে চাই। ইরানের শাসন ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে ফয়জুল করিম বলেন, এক্ষেত্রে ইরানের যে ভালো দর্শনগুলো আছে, যেটা শরিয়ার কাছে সাংঘর্ষিক না, তা গ্রহণ করব। একইভাবে আমেরিকার যে ভালো দর্শন, ইংল্যান্ডের ভালো দর্শন, রাশিয়ার ভালো দর্শন, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না, সেগুলো জনগণের স্বার্থে গ্রহণ করা হবে। তিনি বলেন, ক্ষমতায় গেলে আমরা যে শরিয়া আইন চালু করব, সেখানে কিন্তু হিন্দুরাও অধিকার পাবে, সংখ্যালঘুদের অধিকারও বাস্তবায়ন করা হবে। 28 জুন রাজধানী ঢাকা ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক নেতা গিয়েছিলেন। এর মাধ্যমে আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দল দুটির এক ধরনের সমঝোতা তৈরি হচ্ছে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু দল দুটির মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। পরস্পরকে নিয়ে কটূক্তিরও অনেক ঘটনা রয়েছে। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বছর 5 আগের এমন বক্তব্য এখন আবার সামনে আসছে সামাজিক মাধ্যমে, যেখানে তিনি বলেছেন, ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট। নির্বাচনী সমঝোতার জন্য এসব বক্তব্য প্রত্যাহার করে নেবেন কিনা, এমন প্রশ্নে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, কোন একটি বিষয়ের উপর ঐক্যমত হলে একই মঞ্চে আসা যায়, তার মানে কেউ কারো আদর্শ বিসর্জন দেয়নি। আমি জামায়াত নিয়ে আমার পুরনো বক্তব্য থেকে একচুল সরিনি, তেমনি জামায়াত নেতারাও আমাদের বিরুদ্ধে অতীতে যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো থেকে তারা পিছু হটেনি। মহাসমাবেশে জামায়াত ছাড়াও এনসিপি, গণ অধিকার পরিষদ সহ আরও কিছু দলের নেতারা ছিলেন, কিন্তু বিএনপির কেউ ছিল কিনা। এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, চলমান রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যেসব দল পিআর পদ্ধতির বিষয়ে একমত, তাদের
দাওয়াত করা হয়েছিল। বিএনপি এতে রাজি নয় বলে তাদের দাওয়াত করা হয়নি। পিআর সিস্টেমে তারা রাজি হলে সামনে তাদেরও দাওয়াত করা হবে। সাম্প্রতিক একাধিক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা করেছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, বিএনপির প্রতি আমি ব্যক্তিগতভাবে ক্ষিপ্ত হইনি। মূলত তাদের চাঁদাবাজি, দলীয় কোন্দল, মারামারি, কাটাকাটি দেখে জনগণ ক্ষিপ্ত হয়েছে। আমি জনগণের মুখপাত্র হিসেবে বিএনপির এসব কাজের সমালোচনা করছি। অন্তর্বর্তী সরকারের সময় দেশের বিভিন্ন এলাকায় কথিত তৌহিদি জনতার শতাধিক মাজার ভেঙেছে। এই প্রবণতা ঠিক নয় বলে মনে করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির। তিনি বলেছেন, মাজার খারাপ কিছু নয়, কেউ যদি সেখানে সেজদা দেয় তাকে বুঝিয়ে তা থেকে বিরত রাখতে হবে। মাজার ভাঙার কাছ থেকে সবাইকে ফিরে আসার আহ্বান করেন তিনি। মুরাদনগরে মা ছেলে মেয়েকে হত্যার পরিকল্পনা আগের রাতে, বাড়িঘর ছেড়ে পালিয়েছে পুরুষ। কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় আগের দিন রাতে পরিকল্পনা করার খবর পাওয়া গেছে। ওই রাতে একাধিক বৈঠক করার ঘটনা ঘটেছে। বৈঠকে উপস্থিত ও ইন্ধনদাতাদের খুঁজছে পুলিশ। এ খবরে ইতিমধ্যে করইবাড়ি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রেপ্তার আতঙ্কে এলাকার অধিকাংশ নারী পুরুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যার পর পুলিশ পাহারায় তাদের লাশ দাফনের প্রক্রিয়া চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় স্কুল শিক্ষক রুহুল আমিনের একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সেদিনের গণপিটুনির ঘটনার সূত্রপাত উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন করইবাড়ি গ্রামের মাদক ব্যবসায়ী রোকসানা বেগম রুবির মেয়ে জামাই মনির হোসেনের সহযোগী মারুফ মোবাইলটি চুরি করেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে মারুফকে ডেকে নেওয়া হয়। সেখানে রুবি ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল এবং ইউপি সদস্য বাচ্চু মিয়াকে মারধর ও কাপড় ছিঁড়ে হেনস্থা করেন। এদিকে মাদক ব্যবসা, মিথ্যা মামলায় হয়রানি এবং নানা অপকর্ম নিয়ে রুবি পরিবারের সঙ্গে দীর্ঘ 2 দশক ধরে বিরোধ চলছিল স্থানীয়দের। স্থানীয় সূত্র জানায়, এ বিরোধকে কেন্দ্র করে রুবির প্রতিপক্ষরা সোচ্চার হয়ে ওঠে। রাতে গ্রামে একাধিক বৈঠকে মিলিত হয় তারা। মূলত ওই গ্রামের বাছির মিয়া সহ কয়েকজন মিলে এসব বৈঠক ডাকেন। সেখানে রুবির পরিবারের সবাইকে গণপিটুনিতে হত্যার পরিকল্পনা করা হয়। এতে সকাল থেকে পুরো গ্রামের বাসিন্দারা রুবির বাড়ির আশপাশে অবস্থান নেয়। দফায় দফায় হাতাহাতি করে পরিস্থিতি উত্তপ্ত করা হয়। পুরো উত্তেজনা তৈরি নেপথ্যে কাজ করেন বাছির মিয়া গ্যাং। পরে কয়েকশো মানুষ একসঙ্গে হয়ে হামলা করা হয়। এ সময় বাড়ির শিশুদের সরিয়ে দেওয়া হয়। পরে পরিকল্পনা অনুযায়ী কিলিং মিশন বাস্তবায়ন করা হয়। তবে হামলায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায় রুবির অন্য মেয়ে রুমা আক্তার। মুমূর্ষু অবস্থায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় আলমগীর হোসেন বলেন, আমাদের গ্রামের অধিকাংশ বাড়িঘর এখন নারী পুরুষ শূন্য। গ্রামে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী ঘোরাফেরা করছে। গ্রেপ্তার আতঙ্কে গ্রামের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় এক নারী বলেন, পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন এলাকার মৃত বারু মিয়ার ছেলে বাছির মিয়া সহ কয়েকজন। রুবির পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসা অভিযোগ তুলে তারা সবাইকে উস্কে দেন। এরপর শুরু হয় হামলা। নিহত রাসেলের স্ত্রী মিম আক্তার বলেন, মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার স্বামী, শাশুড়ি এবং ননদকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের আগের রাতে বাছির মিয়াকে নেতৃত্বে কয়েকবার বৈঠক করা হয়। এর আগে বাছির আমার স্বামীকে কল দিয়ে বলেছিল আমাদের পুরো পরিবারকে শেষ করে দেবে। তখন রাসেল বলেছে, পারলে তুই কিছু করিস, কিন্তু আমি স্বপ্নে ভাবিনি এমন ঘটনা ঘটবে। মিম আক্তার বলেন, আগের দিন বাগবিতণ্ডা ও হাতাহাতির পর রাসেল আমার বাবার বাড়িতে ছিলেন। সকালে ঝামেলার কথা শুনে তিনি মোটরসাইকেল নিয়ে করইবাড়ি আসেন। বাড়ির কাছে আসতেই তার উপর হামলা চালানো হয়। ইট দিয়ে থেতলে রাসেলকে হত্যা করা হয়। তিনি বারবার বলছিলেন, আমাকে মারিস না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে। মিম দাবি করেন, এই ঘটনায় চেয়ারম্যান শিমুল বিল্লাল, বাচ্চু মেম্বার সহ কয়েকজন মাতব্বরের ইন্ধন থাকতে পারে। এলাকাবাসীর দাবি, রুবির পরিবার 2 দশকের বেশি সময় ধরে মাদক কারবারে জড়িত। মাদকের টাকায় তারা ব্যাপক সম্পদ গড়েছেন। পুলিশ বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করলেও জামিনে বের হয়ে আবার মাদক কারবারে জড়িয়ে পড়েন। তার স্বামী, প্রতিটি সন্তান এবং মেয়ে জামাইও মাদক কারবার জড়িত। এজন্য এলাকায় মানুষ তাদের উপর ক্ষিপ্ত ছিলেন। এসব বিষয়ে প্রতিবাদ করায় রুবি এলাকার লোকজনের বিরুদ্ধে 82টি মামলা দায়ের করেছেন। সরেজমিনে দেখা যায়, রোকসানা 6তলা বিশাল বাড়ি। বাড়ির চৌহদ্দির মধ্যে 3 তলা ও 1 তলা আরও 2টি ভবন রয়েছে। পাশে একটি দোতলা মার্কেট, সবই তাদের। কুমিল্লা জেলা পুলিশ ও বাঙ্গুরা বাজার থানা পুলিশের তথ্য বলছে, এখনও পর্যন্ত রুবির বিরুদ্ধে 16টি মামলা হয়েছে। 2019 সালের 7 ফেব্রুয়ারি সর্বশেষ তিনি গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি জামিনে ছিলেন। এছাড়া তার ছেলে রাসেলের বিরুদ্ধে 9টি, মেয়ে তাসপিয়া জোনাকের বিরুদ্ধে 5টি, রুমার বিরুদ্ধে 2টি, তাসপিয়ার স্বামী মনিরের বিরুদ্ধে 1টি, আরেক মেয়ের স্বামী আমির হামজার বিরুদ্ধে 2টি মাদকের মামলা হয়েছে। এ বিষয়ে বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও এজাহার দেওয়া হয়নি। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা বেশ কিছু মোটিভ নিয়ে কাজ করছি। ঘটনার মাস্টারমাইন্ড এবং ইন্ধনদাতা খোঁজ করা হচ্ছে।
জিএম কাদেরকে গ্রেপ্তার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন, বললেন রাশেদ খান। বরিশালে নুরুল হক নূর ও মোহাম্মদ রাশেদ খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, এখনও কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না? কারা জাতীয় পার্টি ও জিএম কাদেরকে প্রোটেকশন দিচ্ছে? জিএম কাদের কি হাসিনার চেয়ে শক্তিশালী? হাসিনা দিল্লি পালিয়ে গেছেন, আর ভারতের এজেন্ট জিএম কাদের বাংলাদেশের বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও বলেন, আমি ইতোমধ্যে আইন উপদেষ্টাকে মামলা প্রত্যাহারের বিষয়ে অবহিত করেছি। হাসিনার আমলে আমরা মামলা খেয়েছি, এখনও যদি মামলা খেতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আজ নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে ইট খুলে আনতে চেয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।